লোকসভা ভোটের প্রস্তুতি শুরু তৃণমূলের। কালীঘাটে মমতার বাড়িতে পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে বৈঠকে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং সমস্ত দলীয় শাখা সংগঠনের সভাপতিরা। ওই বৈঠকে হাজির হন সাংসদ দেব তথা দীপক অধিকারী। বৈঠকে উপস্থিত রয়েছেন তৃণমূলের কংগ্রেসের সভাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠক। মতভেদ থাকলেও প্রকাশ্যে কোনো মন্তব্য নয়। অভিষেককে পাশে রেখে দলকে বার্তা মমতার। নেত্রী আর দল যে দায়িত্ব দেবে তাই পালন করবেন অভিষেক। বৈঠক থেকে বেরিয়ে বললেন মানস ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বৈঠক। কয়েকজন মুখপাত্রের ভূমিকায় অসন্তুষ্ট তৃণমূল নেত্রী। দলে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে, সেখানে কথা বলতে হবে। নির্দেশ না মানলে ছেঁটে ফেলার হুঁশিয়ারি মমতার। পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক বৈঠকে জেলা সভাপতি ধমক মমতার। জুন মালিয়ার সঙ্গে একযোগে কাজ করার নির্দেশ। দ্বন্দ্ব মেটাতে দায়িত্ব মানস ভূঁইয়াকে। কেশিয়ারির ব্লক সভাপতিকে সরানোর নির্দেশ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সন্দেশখালী কাণ্ডে ফেরার শেখ শাহজাহানের ছবি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ছবি দেখিয়ে শুভেন্দু যোগের তথ্য সামনে আনছে তৃণমূল। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে শুভেন্দুর সঙ্গে শাহজাহানকে। কুণাল ঘোষ বলেন, কেন্দ্রীয় এজেন্সির উচিত শুভেন্দুকে জেরা করা। তিনি আরো বলেন, বিজেপির উস্কানিতেই অতি সক্রিয় হয়ে রাজ্যের সহায়তা ছাড়াই সন্দেশখালীতে গিয়ে বিপদে পড়েন কেন্দ্রীয় গোয়েন্দারা। শাহজাহানকে বিজেপিকে নেওয়ার প্রশ্নই ওঠে না, দাবি শ্রমিক ভট্টাচার্যের। এদিকে শাহজাহানের সঙ্গে ঘন ঘন দেখা করতেই আসতেন শুভেন্দু অধিকারী, এমনই দাবি করছেন শাহজাহানের ভাই আলমগীর। এদিকে এখনো অধরা শেখ শাহজাহানের খোঁজে চলছে তল্লাশি, নাকা চেকিং। সন্দেশখালীতে হামলার ঘটনায় এবার হাইকোর্টে মামলা ইডির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অভিযোগ, রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে তাদের হামলার মুখে পড়তে হয়, কিন্তু উল্টে ইডি অফিসারদের বিরুদ্ধেই এফআইআর করে পুলিশ। সব সংবাদ মাধ্যমকে এটা প্রচার হচ্ছে, কিন্তু বসিরহাটে কোর্টে খোঁজ নিয়ে দেখা যায় সেখানে এই সংক্রান্ত কোনো এফআইআর কপি পাওয়া যায়নি, ওয়েবসাইটে আপলোড করা হয়নি। পুলিশ প্রতিদিন অফিসে খোঁজ করছে কোন কোন অফিসার সেদিন ওখানে গিয়েছিলেন। ইডির আশঙ্কা, হেনস্থার জন্য তাদের নামেও পুলিশ নতুন অভিযোগ দায়ের করবে। মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তের। বিচারপতির বৃহস্পতিবার মামলার শুনানি। সন্দেশখালী কাণ্ডে আরো তৎপর কেন্দ্র। রাজ্যের থেকে সরাসরি রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন আক্রান্ত হলো ইডি, উত্তর চেয়ে নবান্নের থেকে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। মাথা ব্যথার কোনো কারণ নেই, প্রায়ই এই ধরনের রিপোর্ট চেয়ে পাঠায় দিল্লি। মন্তব্য ফিরাদ হাকিমের। সন্দেশখালীর ঘটনার তদন্তে প্রয়োজনে ইডি দপ্তরে রাজ্য পুলিশ। বুধবার সকালে ইডি দপ্তরে যান বসিরহাটের জেলা পুলিশের ডিএসপি সানন্দা গোস্বামী। যদিও বয়ান না দিয়ে সানন্দা গোস্বামীকে ফিরিয়ে দেয় ইডি। কাজে ব্যস্ত থাকায় অভিযোগকারীর বয়ান রেকর্ড করা যায়নি বলে জানিয়েছেন বসিরহাটের ডিএসপি। রেশন দুর্নীতি মামলায় এবার শঙ্কর আড্ডের পরিবারকে তলব ইডির। পরিজনদের নামে একাধিক ফরেন এক্সচেঞ্জ কোম্পানি, যার মাধ্যমে বিদেশে টাকা পাচার হতো বলে দাবি ইডির। লেনদেন নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে এখনই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ব্যবহার নয়। নিয়োগ দুর্নীতি মামলায় জানালো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহকে চ্যালেঞ্জ করে কাকুর মামলা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চ, জানালো ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ ছাড়া পুলিশের চার্জশিট নয়, করার নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। বিধানসভায় জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় হাইকোর্টের নির্দেশ ছাড়া চার্জশিট দিতে পারবে না পুলিশ। আপাতত কোনো বিজেপি বিধায়ককে ওই দুই মামলায় জেরার জন্য ডাকতে পারবে না পুলিশ। পূর্বের নির্দেশ বহাল রাখল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। 7ই ফেব্রুয়ারি দুটি মামলার শুনানি হতে পারে সিঙ্গেল বেঞ্চে, যদি তার আগে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের প্রথম মামলার শুনানি হয়ে যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ বিচারপতি
সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 2014 সালে টেটের প্রেক্ষিতে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয় তার প্যানেল প্রকাশের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন 15 জানুয়ারির মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 2016 সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করতে হবে। যদি প্যানেল আগে প্রকাশিত হয়ে থাকে তাহলে সেই প্যানেল আদালতের সামনে পেশ করতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা ফেরত গেল সিঙ্গেল বেঞ্চে। সেখানে বাকি বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি গাঙ্গুলি। রাজ্যপাল সংঘাতের আবহে যাদবপুরকে 5,03,29,136 টাকা অর্থ বরাদ্দ রাজ্যের। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানালো রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর, হস্টেল সংস্কারের জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে সরকারের তরফ থেকে। উপাচার্যের ক্ষমতা প্রয়োগ করবে তা নিয়ে এখনো জল্পনা জারি রয়েছে। অর্থে বরাদ্দ খুশি যাদবপুর কর্তৃপক্ষ। কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2024-এ বিশেষ বাস পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে বিশেষ বাস পরিষেবা। করুণাময়ী এবং ময়ূখ ভবন সংলগ্ন দুটি বাস স্ট্যান্ড থেকে কলকাতা এবং শহরতলির বিভিন্ন প্রান্তে বাস পরিষেবা দেওয়া হবে। বিশেষ বাস পরিষেবা সম্পর্কে প্রচার করা হবে। নির্দিষ্ট বাস পরিষেবার সময়সীমা বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। বিধাননগর পুলিশের সঙ্গে পরামর্শ করে বাস চলাচল করবে। 18 তারিখ থেকে 31শে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন অন্তত 200টি বাস পরিষেবা দেওয়া হবে। গঙ্গাসাগরে অগুন্তি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের বিশেষ ট্রেন পরিষেবা। 12 জানুয়ারি থেকে 17 জানুয়ারি 72টি স্পেশাল ট্রেন পরিষেবা। গুরুত্বপূর্ণ সব স্টেশনে থাকবে অতিরিক্ত সিসিটিভি, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক। গত বছরে জনজোয়ারের হিসেব থেকে আগেভাগে প্রস্তুত পূর্ব রেল। পৌষ পার্বণে ফের দুই বঙ্গে ফিরছে শীতের আমেজ। বড়দিন থেকে নিউ ইয়ার বাংলায় উধাও ছিল কনকনে শীতের আমেজ। তবে বছরের শুরুতে ধাপে ধাপে ফের শীতের ইনিংস শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গে থেকে হাওয়া বদল হবে। বুধবার থেকে সরবে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। এই আবহেই পৌষ সংক্রান্তির আগে বঙ্গে শীতের ওয়াপসি। পূর্বাভাস হাওয়া অফিসের দার্জিলিং, কালিম্পং বাদে আগামী 5 দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবীন্দ্র সদনে গান স্যালুটে শেষ শ্রদ্ধা উস্তাদ রশিদ খানকে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে বিশিষ্টদের ভিড় জমায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত শিল্পীকে দেখতে পুরমুগ্ধরাও ভিড় করেন রবীন্দ্র সদনে। শ্রদ্ধা জানানোর পর নাকতলার বাড়িতে নিয়ে যাওয়া হয় শিল্পীর মরদেহ। তারপর জন্মস্থান উত্তরপ্রদেশে শিল্পীকে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষকৃত্য সম্পন্ন উস্তাদজির। পুলিশের জেরার মুখে এক সময়ে ভিন্ন স্বীকারোক্তি গোয়া কাণ্ডে অভিযুক্ত মা সূচনার। পুলিশ সূত্রে খবর, জেরাতে অভিযুক্ত মহিলা জানিয়েছেন ঘুম থেকে উঠে তিনি দেখতে পান পাশে পড়ে রয়েছে ছেলের মৃতদেহ। সন্তানকে তিনি খুন করেননি। আবার সূচনা জানিয়েছেন বারংবার স্বামীর নির্যাতনের শিকার হওয়া এবং ভরণ পোষণ দিতে না চাওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এদিকে পুলিশের তদন্তে উঠে এসেছে শিশুটিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বালিশ বা তোয়ালে চাপা দিয়ে সন্তানকে খুন করেন মা সূচনা শেঠ। খুনের পর নিজের হাতে শিরা কেটে আত্মহত্যারও চেষ্টা করেছিলেন সূচনা। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান কংগ্রেসের। আগামী 22 জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বুধবার কথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে হাত শিবিরের তরফে জানানো হয়েছে, স্পষ্টতই বোঝা যাচ্ছে অনুষ্ঠানটি আরএসএস বা বিজেপির একটি ইভেন্ট। রাজনৈতিক ফায়দা তুলতেই নির্বাচনের আগে বিজেপির তরফে রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে বলে অভিযোগ তোলা হয় কংগ্রেসের তরফ থেকে। শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি অযোধ্যার রাম মন্দিরে। বসল 12 ফুট লম্বা সোনার দরজা। আগামী 22 জানুয়ারি রাম মন্দিরকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তার আগে সাজিয়ে তোলা হচ্ছে রাম মন্দির সহ গোটা চত্বর। এরই মধ্যে মন্দিরে বসানো হলো সোনার দরজা। ট্রাস্ট সূত্রে খবর, 12 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া দরজাটি মন্দিরের গর্ভগৃহের ওপরে তলায় বসানো হয়েছে। দরজার মধ্যভাগে রয়েছে দুটি হাতি। উদ্বোধনের আগে মোট 13টি সোনার দরজা বসানো হবে। মন্দির নির্মাণ সম্পূর্ণ হতে মোট 46টি দরজার মধ্যে 42টি দরজাতে পড়বে সোনার প্রলেপ।
22শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির উদ্বোধন, সেজে উঠেছে অযোধ্যা। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের আগে পুণ্যার্থীদের জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে খাদ্য সামগ্রী পাঠানো হচ্ছে। অমৃতসরের অযোধ্যার 4000 থেকে 5000 তীর্থযাত্রীকে খাওয়ানোর জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে অমৃতসরের শ্রী দুর্গিয়ানা কমিটি। হায়দ্রাবাদের 64 বছরের এক বয়স্ক ব্যক্তি চল্লা শ্রীনিবাস অযোধ্যার রাম মন্দিরে চরণ পাদুকা নিয়ে পদযাত্রা করেছেন। প্রায় 7200 কিলোমিটার পদযাত্রা করে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করলেন। রাহুলদের ন্যায়যাত্রা শুরুতেই বাধা, ইম্ফলের পরিবর্তে মণিপুরের অন্য কোনো জায়গা থেকে ন্যায়যাত্রার চিন্তাভাবনা হাত শিবিরের। আগামী 14 জানুয়ারি মণিপুরের ইম্ফলের প্যালেস গ্রাউন্ড থেকে ন্যায়যাত্রা শুরু করার কথা ছিল কংগ্রেসের। সেখান থেকে নাগাল্যান্ড পর্যন্ত পৌঁছানোর কথা ছিল, কিন্তু মণিপুর সরকারের তরফে এখনো কোনো অনুমতি মেলেনি বলে জানিয়ে দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। বুধবার সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, কিভাবে মণিপুরকে বাদ দিয়ে দেশের পূর্ব থেকে পশ্চিমে যাত্রা সম্ভব? দেশের মানুষের কাছে তাহলে কি বার্তা যাবে? মণিপুরে অন্য কোথাও থেকে যাত্রা শুরু করা হবে বলে ইঙ্গিত দেন তিনি। লোকসভা নির্বাচনের আগে বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার দিল্লিতে এআইসিসি সদর দপ্তরের দলের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে মহারাষ্ট্রের চূড়ান্ত ইন্ডিয়ার আসন রফা ইতিবাচক অবস্থান কংগ্রেস, শিবসেনা, এনসিপির 48 আসনে বিশিষ্ট মহারাষ্ট্রে কোনো দল কটি আসনে প্রার্থী দেবে তা নিয়ে প্রকাশ্যে কিছু না বলেও প্রত্যেকে দাবি করলেন বৈঠক হয়েছে, ইতিবাচক হয়েছে। শিন্ডে আসল শিবসেনা বিধায়কদের অগত্যা মামলা নিয়ে নির্দেশ মহারাষ্ট্রের বিধানসভা স্পিকার রাহুল নারওয়েকরের। তিনি আরো বলেন, শিন্ডেকে সরানোর ক্ষমতা উদ্ধবের ছিল না। ইউটিবিটি গোষ্ঠী কোনো তথ্য রেকর্ড করেনি, এমনকি প্রস্তাবও করেনি যেখানে রাজনৈতিক দল নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশের পর 48 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত বিলকিস বানু গণধর্ষণ মামলায় দোষীদের আত্মসমর্পণের কোনো তথ্য নেই, এমনটাই পুলিশ সূত্রে খবর। এদিকে এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 2 লক্ষ কোটি বিনিয়োগ গুজরাটে, 1 লক্ষ কর্মসংস্থান। বড় ঘোষণা আদানির। বুধবার থেকে গান্ধীনগরে শুরু হয়েছে ভাইব্র্যান্ট গুজরাট সামিট 2024। সেখানে এই ঘোষণা করেন গৌতম আদানি। তনকুবিরের প্রতিশ্রুতি, আগামী 5 বছরে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর ফলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ হবে, প্রায় 1 লক্ষ চাকরির সুযোগ হবে বলে দাবি করেন তিনি। আদানির কথায় 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে। ভারতকে শক্তিশালী দেশে পরিণত করবে মোদি। তামিলনাড়ুতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের দ্বিতীয় দিন, বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের ডাক। 15তম মজুরি সংশোধন চুক্তি স্বাক্ষর, শূন্য পদ পূরণ এবং মহার্ঘ ভাতার দাবিতে বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টরদের ধর্মঘটের ডাক। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু এখনো পাননি ভারত সফরের অনুমতি। প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের পরে ভারত সফরের প্রস্তাব করেছিল মালদ্বীপ, তবে এখনো তার অনুমোদন পায়নি মুইজু। চীনপন্থী হওয়ার প্রথম থেকেই মালদ্বীপের প্রেসিডেন্টকে এড়িয়ে চলছে ভারত। প্রধানমন্ত্রীকে কুমন্তব্যের জেরে সম্পর্কের আরও অবনতি হয়েছে। প্রধানমন্ত্রীকে অবমাননার জেরে বয়কট মালদ্বীপের ডাক। এর জেরে একের পর এক বিমান এবং হোটেল বুকিং ক্যান্সেল। এই পরিস্থিতি সামাল দিতে চীনের দ্বারস্থ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু। বেজিং সফরে গিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের কাছে পর্যটক চেয়ে দরবার করলেন মোহাম্মদ মুইজু। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শেখ হাসিনা। আজ বাংলাদেশের সময় সন্ধ্যে 7টা নাগাদ ঢাকার বঙ্গভবনে শপথ নেবেন তিনি। নির্বাচনে 3 দিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন হচ্ছে বাংলাদেশে। এর আগে বুধবার শপথ নিলেন জয়ী সাংসদরা। 26/11 মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদ পাকিস্তানের হেফাজতে রয়েছেন। 78 বছরের কারাদণ্ড ভোগ করছেন তিনি। সাম্প্রতিক একথা জানিয়েছে রাষ্ট্রসংঘ। 7টি সন্ত্রাসবাদী মামলার দোষী সাব্যস্ত সঈদ 2020-13 ফেব্রুয়ারি থেকে হাফিজ সঈদ পাক হেফাজতে রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রাক্তন পাক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ প্রয়াত হয়েছেন 1 বছর হতে চলল, কিন্তু তার মৃত্যুদণ্ডের রায় পরিবর্তিত হলো না। পাকিস্তানের শীর্ষ আদালতে 2007-এ মোশাররফের জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্ত অসাংবিধানিক বলে অভিযোগ করে নওয়াজপন্থী পাকিস্তান মুসলিম লীগ বা পিএমএলএন। এই সামলাতে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এবং 2019 সালে পাকিস্তানের বিশেষ আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন প্রয়াত প্রেসিডেন্ট। এর আগে লাহোর আদালতে পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়কে অসাংবিধানিক ঘোষণা করা হয়, কিন্তু বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ লাহোর আদালতের সেই রায়কেও খারিজ করে দেয়। চীনের নয়া উপগ্রহ মহাকাশে মহাজাগতিক রশ্মিকে পরীক্ষা করার জন্য এই নয়া উপগ্রহের উৎক্ষেপণ করা হলো। বিজ্ঞানী আইনস্টাইনের নামে নামকরণ করা হয়েছে এই উপগ্রহটির। এই নতুন স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে আইনস্টাইন প্রোব। পদ্মের আকৃতির গঠন এই উপগ্রহের সফল উৎক্ষেপণ করল চীন। সিচুয়ান প্রদেশ থেকে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে। এটির ওজন প্রায় 1.4 টন। দেখতে পদ্ম ফুলের মতো। মহাকাশের মহাজাগতিক রশ্মির বিচ্ছুরণ পরীক্ষা করা হবে এর কাজ। এই উপগ্রহটি নির্মাণের ক্ষেত্রে নতুন এক্স-রে ডিটেকশন এবং টেকনোলজি ব্যবহার করা হয়েছে। মূলত মহাকাশের যে বিষয়গুলি এখনো অজানা থেকে গিয়েছে সেগুলি অনুসন্ধান করবে এটি।